নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ইরান নয়, আমেরিকারই যুদ্ধবিরতি দরকার। ভারতে ফুরোচ্ছে জ্বালানি, দায়ী মোদী সরকার। বলো, আজকে কি নিয়ে খবর দেবে? এই দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে খবর দেব। কি এই দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা? পশ্চিম এশিয়ার যুদ্ধ, বর্তমান ও ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এত তো যুদ্ধ হয়েছে, তাহলে সব যুদ্ধ বাদ দিয়ে এই যুদ্ধ কেন এত গুরুত্বপূর্ণ? এই যুদ্ধ বেশ কিছু মিথ ভেঙে দিয়েছে। আমেরিকার সর্বশক্তিমান, ইসরায়েলের ডিফেন্স ভাঙা অসম্ভব, এরকম আরো অনেক মিথ এই যুদ্ধ ভেঙে দিয়েছে। আমেরিকা তো বাধ্য হয়েই খানিকটা পিছু উঠলো। একেবারেই তাই। আমেরিকা বলছে আলোচনা ভালো হয়েছে, তাই এই যুদ্ধবিরতি। কিন্তু ইরান তো এই কথা একেবারেই অস্বীকার করছে। হ্যাঁ, কিন্তু একটা ব্যাপার ঘটেছে। কি ব্যাপার বলো তো? পাকিস্তান, ইজিপ্ট আর তুরস্কের মধ্যস্থতায় কথা বলা শুরু করেছে ইরান। কি নিয়ে কথা হচ্ছে এখন দুই দেশের? আমেরিকা 15 দফা প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাব মধ্যস্থতাকারী দেশগুলোর মারফত ইরানের কাছেও পৌঁছেছে, কিন্তু সেখানেও জট। কিরকম জট? ইরান কি প্রস্তাব মানছে না? সে তো মানছেই না, ইরান ক্ষতিপূরণ চেয়েছে। ইরানের দাবি স্পষ্ট ছিল, আমেরিকা ইসরায়েলকে যুদ্ধ থামাতে হবে নিঃশর্তে, আর ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ? কিসের ক্ষতিপূরণ? আমেরিকা ইসরায়েলের হানায় যা যা ইরানে ক্ষতি হয়েছে সেই সমস্ত ক্ষতিপূরণ দিতে হবে। আচ্ছা, এরকম ঘোরালো পরিস্থিতির শেষ কোথায়? শেষ কোথায় জানি না, তবে পরিস্থিতি যে কতটা ঘোরালো তা নিয়ে কোনো সন্দেহ নেই। এই দেখ, আমেরিকা ও ইসরায়েলের ইরান বিরোধী যুদ্ধ প্রায় 1 মাস পার করতে চলেছে। প্রথম ধাক্কায় ইরান বড় ক্ষতির মুখে পড়লেও যুদ্ধ থেমে যায়নি, বরং যুদ্ধ এখন দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ আরও অনিশ্চিত পর্যায়ে প্রবেশ করেছে। আমেরিকার লক্ষ্য স্পষ্ট, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা এবং এমন এক সরকার গঠন করা যা ওয়াশিংটনের নির্দেশ মেনে চলবে। এই লক্ষ্য সামনে রেখে তারা একটি 15 দফা প্রস্তাব দিয়েছে। এতে আছে নিষেধাজ্ঞা শিথিল করা, অসামরিক পারমাণবিক সহযোগিতা, আন্তর্জাতিক পরমাণু সংস্থার নজরদারি, ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সীমাবদ্ধতা এবং হরমুজ প্রণালীতে অবাধ জাহাজ চলাচল নিশ্চিত করা। কিন্তু এই প্রস্তাব দেওয়ার পাশাপাশি আমেরিকা আবার পশ্চিম এশিয়ার সামরিক শক্তি বাড়াচ্ছে। 82তম এয়ারবর্ন ডিভিশন থেকে প্রায় 1000 থেকে 1500 অতিরিক্ত সেনা পাঠানো হচ্ছে অঞ্চলে। অর্থাৎ একদিকে আলোচনা, অন্যদিকে সামরিক চাপ, দুটি রাস্তাই খোলা রাখছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান নাকি চুক্তি করতে চায় এবং পারমাণবিক অস্ত্র না রাখার ব্যাপারে রাজি। এমনকি তিনি বলেছেন ইরান নাকি তেল ও গ্যাস সংক্রান্ত বড় উপহার দিয়েছে। কিন্তু ইরান এই সব দাবি সরাসরি অস্বীকার করেছে। তাদের বক্তব্য কোনো আলোচনা চলছে না, আমেরিকা নিজের সঙ্গেই কথা বলছে। যুদ্ধক্ষেত্রে আমেরিকার ক্ষয়ক্ষতি কম হলেও খরচ হচ্ছে বিপুল। অন্যদিকে ইরান বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকার বন্ধু দেশগুলোর প্রতিরক্ষা ভেদ করছে। সবচেয়ে বড় অস্ত্র তাদের হাতে হরমুজ প্রণালী, যা দিয়ে বিশ্বের বড় অংশের তেল গ্যাস যায়। হরমুজ বন্ধ করার ক্ষমতা একমাত্র ইরানের আছে এবং ইরান সেই হুমকি জারি রেখেছে। মূল সমস্যা হলো এই যুদ্ধে কোনো পক্ষই সহজে পিছু হটতে পারবে না। আমেরিকা যদি দুর্বলতা দেখায় তবে তাদের আন্তর্জাতিক আধিপত্য প্রশ্নের মুখে পড়বে, আর ইরান যদি নতি স্বীকার করে তবে তাদের শাসনের ভিত্তিই ভেঙে যাবে। ফলে এই যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম, বরং এটি দীর্ঘস্থায়ী সংঘাতের রূপ নিতে পারে, যার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে, জ্বালানি বাজারে এবং ভারতের মতো দেশের ওপর। এসবের মধ্যে ভারতের ছবিটাও খারাপ হলো। তা তো হলোই, কূটনীতিতেও মুখ পুড়ল ভারতের। পাকিস্তানের নাম মধ্যস্থতাকারী হিসেবে উঠে এসেছে তাই? শুধু তাই নয়, ভারত পাক যুদ্ধের সময় অপারেশন সিন্দুরের পর ট্রাম্প 50 বার এক কথা বলে গেছেন, ভারত পাক যুদ্ধ তিনিই থামিয়েছেন। হ্যাঁ, তা তো বলেইছেন, ভারত তো অস্বীকার করেছে। হ্যাঁ, এবার আমেরিকা ইরানের মতো হাই ভোল্টেজ যুদ্ধ, যে যুদ্ধে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা লুকিয়ে আছে, এমন এক যুদ্ধ থামানোর কৃতিত্ব পাচ্ছে পাকিস্তান। আর ভারত আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে কোণঠাসা করার কথা বলেছিল। সেটাই তো, তারপরেও কিছু হয়নি। পাকিস্তান IMF এর টাকা পাচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক পাকিস্তানকে টাকা দিল, এখন আমেরিকার সঙ্গে ইরানের সমঝোতা করাচ্ছে পাকিস্তানি। মোদিজি নিজেকে বিশ্বগুরু বলেন, বিশ্বগুরুর এই নমুনা? পাকিস্তানের মতো দেশের কাছে আন্তর্জাতিক মঞ্চে পিছিয়ে যাবে ভারত, এটা ভাবতেও লজ্জা লাগে। আমেরিকা সবসময় পাকিস্তানের পক্ষ নেয়, কিন্তু তাও মোদিজি মাই গুড ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প বলতে অজ্ঞান। মোদিজির কাছে বিদেশ নীতি মানে ভালো ছবি, সেখানে সবাই হাসছে। মোদিজির সেনারা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখবেন বিশ্বগুরু, ব্যাস। মোদির কাছে বিদেশ নীতি আসলে বিজেপির ভোটের স্বার্থ। একেবারেই তাই, দেশের মানুষ চুলোয় যাক, মোদিজির কিচ্ছু যায় আসে না। এই যুদ্ধে ভারতকে এত বড় সংকটের মুখে ফেললেন নরেন্দ্র মোদী নিজে। কেন? কিভাবে?
সংসদে মোদিজি নিজেই স্বীকার করলেন পরিস্থিতি খুব জটিল, আর ফ্যাক্ট বলছে মজুদ জ্বালানি ভান্ডার আর মেরে কেটে 6-7 দিন চলবে। কি বলছো? 6 থেকে 7 দিন পর দেশে আর জ্বালানি থাকবে না? আমি বলছি না, পরিস্থিতি খুব ভয়ানক। এই দেখ, পশ্চিম এশিয়ার যুদ্ধ এখন ভারতের ঘরে ঘরে প্রভাব ফেলছে। নরেন্দ্র মোদী লোকসভায় স্বীকার করেছেন এই সংঘাত ভারতের জন্য অভূতপূর্ব চ্যালেঞ্জ তৈরি করেছে, কিন্তু এতদিন তিনি নীরব ছিলেন। বিরোধীরা বারবার প্রশ্ন তুললেও সরকার স্পষ্ট উত্তর দেয়নি। সবচেয়ে বড় সমস্যা জ্বালানি। ভারতের প্রায় 88% অপরিশোধিত তেল আমদানি করতে হয়। এর মধ্যে প্রায় 40% আসে হরমুজ প্রণালী দিয়ে। এখন সেই পথ বিপজ্জনক। জাহাজ চলাচল কঠিন হয়ে গেছে, ফলে তেলের দাম হঠাৎ বেড়ে গেছে। যুদ্ধের আগে যেখানে দাম ছিল ব্যারেল প্রতি $72, এখন তা $100 থেকে $119 ছুঁয়েছে। সরকার বলছে তারা প্রস্তুত, কিন্তু ভারতের কৌশলগত ভাণ্ডারে তেল মজুত আছে মাত্র 5.33 মিলিয়ন টন। এর মধ্যে বর্তমানে রয়েছে প্রায় 3.37 মিলিয়ন টন। এতে দেশ চলবে মাত্র 6 থেকে 9 দিন। অর্থাৎ সরবরাহ বন্ধ হলে দেশ প্রায় সঙ্গে সঙ্গেই সংকটে পড়বে। গত কয়েক বছরে তেল মজুত বাড়ানোর জন্য বরাদ্দ থাকলেও তা খরচ করা হয়নি। এই বছর বরাদ্দ ছিল 5,876 কোটি টাকা, কিন্তু খরচ হয়েছে মাত্র 1,039 কোটি। আগামী বছরে বরাদ্দ কমিয়ে মাত্র 200 কোটি করা হয়েছে। এখানেই মোদী সরকারের বড় ব্যর্থতা। এটা পরিকল্পনার অভাব নয়, এটা স্পষ্ট অবহেলা। সরকার দাবি করছে তারা 27 থেকে 41 দেশে তেল আমদানির উৎস বাড়িয়েছে, কিন্তু এতে মূল সমস্যার সমাধান হয়নি। কারণ ভারত এখনও আমদানির ওপর নির্ভরশীল। বিকল্প শক্তি বা ঘরোয়া উৎপাদন যথেষ্ট বাড়েনি। এছাড়া সরকার শুরুতে সংকটের গুরুত্ব অস্বীকার করেছিল। পেট্রোলিয়াম মন্ত্রী বলেছিলেন সব ঠিক আছে। এখন প্রধানমন্ত্রী নিজেই বলছেন পরিস্থিতি উদ্বেগজনক। এই দুরকম বার্তা মানুষের আস্থা নষ্ট করেছে। কোভিডের সময় যেমন প্রস্তুতির অভাব দেখা গিয়েছিল, এখন আবার সেই একই ভুল হচ্ছে। আগে থেকে সতর্কতা নেওয়া হয়নি, মজুত বাড়ানো হয়নি, জনগণকে সঠিক তথ্যও দেওয়া হয়নি। ফলে আজ ভারতের জ্বালানি নিরাপত্তা বলে কিছুই নেই। এই সংকটের দায় শুধু পশ্চিম এশিয়ার যুদ্ধ নয়, সরকারের ভুল নীতি এবং অবহেলার সরাসরি ফল। এরকম খামখেয়ালি বিদেশ নীতিতে দেশ বিশ্বগুরু কিভাবে হবে? খামখেয়ালি বিদেশ নীতি না, দিশাহীন বিদেশ নীতি। দিশাহীন বিদেশ নীতি? হ্যাঁ, প্রথমে মোদী সরকার চেষ্টা করলো একটা আক্রমণাত্মক বিদেশ নীতি দেখাতে। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, সার্জিক্যাল স্ট্রাইক, বলিউডের সিনেমা, মোদী সরকারের প্রমোশন করলো। হ্যাঁ, ঘর পে ঘুষ কে মারেঙ্গে প্রচারেও বলতেন মোদিজি। তারপর অপারেশন সিন্দুর। মোদিজির শক্তিশালী বিদেশ নীতির মুখোশ ছিঁড়ে গেল। দেশের মানুষও বুঝলো যে ভুল বোঝাচ্ছে সরকার। তখন তো আমাদের সেনার উচ্চপদস্থ অফিসাররাও স্বীকার করেছিলেন ভারত প্রথমে যুদ্ধে ক্ষতির মুখোমুখি হয়েছিল। একেবারেই তাই। তারপর আন্তর্জাতিক মঞ্চে ভারতের মুখ পোড়া শুরু হলো। ট্রাম্পও মোদী সরকারকে নাকানি চোবানি খাওয়ানো শুরু করলেন। একদমই তাই। কখনো শুল্ক, কখনো যুদ্ধ থামানোর দাবি করা, কখনো বাণিজ্য চুক্তির ভয় দেখানো। ট্রাম্প বারবার আন্তর্জাতিক মঞ্চে ভারতকে অপমান করলেন। তারপরেও ট্রাম্প আর ইসরায়েলের কথাই চলেছেন মোদিজি। হ্যাঁ, আদানি কেলেঙ্কারি থেকে এপস্টিন কেচ্ছা, মোদী সরকারকে ব্ল্যাকমেল করছে আমেরিকা ইসরায়েল। রাহুল গান্ধী তো কবেই বলেছিলেন। ঠিকই বলেছো। চলো শেষ করি। বিয়ন্ড পলিটিক্স আজকের মধ্যে এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।